আজকে আমাদের আলোচনার টপিকটা মূলত আজকের যে টপিকটা এই টপিকটাই আমাদের যে সূচি ছিল সেই সূচি অনুযায়ী আজকের টপিকটা ছিল প্রথম ক্লাস। আজকে যে টপিকটা আমি সাধারণত এই টপিকটা দিয়ে শুরু করি ক্লাসটা, তাতে করে পরবর্তী ক্লাসগুলো বুঝতে কিছুটা সহজ হয়। তো আজকের ক্লাসটাই ছিল প্রথম ক্লাস, যাই হোক আমরা আজকের ক্লাসটা করি। আজকের ক্লাসটা বেশ ইন্টারেস্টিং একটা ক্লাস। আর কি বলে এটারে, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আমরা একটু দেখি। আমি আমরা এটা একটু ভিডিওটা অফ করছি এবং আমি আজকে আলোচনার বিষয়বস্তুতে যাচ্ছি সরাসরি। দেখেন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সীমানা। এই ভৌগোলিক অবস্থান এবং সীমানা এইটা আসলে অনেকেই বুঝে, আবার অনেকেই বুঝে না। মানে অনেকের কাছে মনে হয় যে আমরা আসলে কিছু বুঝি, আবার কেউ মনে হয় যে বুঝি কিন্তু বুঝি না। কেউ মনে করে যে না আমি মনে হয় অল্প অল্প বুঝি, আবার কেউ মনে করে যে আমি কিছুই বুঝি না। এরকম একটা মানে ধ্যান ধারণা আমাদের সবার ভিতরে কাজ করে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের সীমানা, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের ভিতরে বেশ কিছু ডাউট কাজ করে। তো আজকের ক্লাসের পর ইনশাল্লাহ আশা করি এই ডাউট গুলো থাকবে না। এবং চাকরি পান না পান, আশা করি ইনশাল্লাহ সবাই চাকরি পান। তো আহ, যেখানেই থাকেন, পরবর্তীতে এই আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। না, আপনি যে একজন সরকারি চাকরিজীবী হিসেবে এবং সরকারি চাকরিজীবী যদি নাও হন, একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের এই এই বিষয়গুলো আসলে আপনার জানা থাকা দরকার, বুঝতে পারা দরকার এবং অন্যকে বুঝাইতে পারার অ্যাবিলিটি থাকা দরকার। এর পাশাপাশি এই ভৌগোলিক সীমানা বা অবস্থান, এর পাশাপাশি আমরা কিছু নদ নদী নিয়ে আলোচনা করব। এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় পতাকা এবং আমাদের কিছু জাতীয় প্রতীক আছে। এই জাতীয় প্রতীকগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এরপর আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান যে নাম, সেই নামের আগে পূর্ববর্তী সময়ে কি নাম ছিল, সেই নামগুলো আমরা একটু দেখবো এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বিভিন্ন নাম আছে যে নামগুলো আমরা বর্তমানে জানি, বর্তমানে এই নামগুলো ধরে আমরা সাধারণত ডাকি। বাট এই নামগুলো ছিল না, এই নামগুলো আগে অন্যরকম ছিল, সেই নামগুলো আসলে কি। আহ, এবং তারপরে যেটা পদক এবং পুরস্কার, এই পদক এবং পুরস্কার থেকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। এবং ধরে নেন যে পদক এবং পুরস্কার খুব শর্ট, মানে একটা ইয়ে সিলেবাস, বাট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। এবং বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং জাদুঘর, আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে এবং বিভিন্ন ধরনের জাদুঘর আছে। আমরা তো শুধুমাত্র শাহবাগের যে জাতীয় জাদুঘর, এই জাদুঘর এটাকেই আমরা সাধারণত জানি এবং এটাকে জাতীয় জাদুঘর হিসেবেই বুঝি। এর পাশাপাশি আমাদের আরো অনেক অনেক জাদুঘর আছে যেখান থেকে আমাদের কিন্তু এই ধরনের পরীক্ষায়, নার্সিং বা এই ধরনের পরীক্ষাগুলোতে আমাদের কিন্তু অনেক প্রশ্ন আসে। এবং এর পাশাপাশি খেলাধুলা, খেলাধুলা থেকে আগে অনেক প্রশ্ন আসতো, ইদানিং খেলাধুলা থেকে প্রশ্ন আসা কিছুটা কমে গেছে। এবং তারপরে আমরা সাম্প্রতিক বাংলাদেশ এখানে লিখা রাখছি, কিন্তু সাম্প্রতিক বাংলাদেশ আমরা আজকে পড়বো না, সাম্প্রতিক বাংলাদেশ পরে। এবং আপনাদেরকে আরো একটা বিষয় বলে রাখি সাম্প্রতিক নিয়ে। আপনারা দেখবেন যে অনেক সময় যখন কোনো চাকরির পরীক্ষা দিতে যান, চাকরির পরীক্ষা দিতে যাওয়ার জন্য হয়তো বাসে উঠছেন, বাসে উঠে আপনারা হয়তো সেই পরীক্ষার সেন্টার পর্যন্ত যাবেন। তো বাসে ওঠার পরে দেখলেন যে আপনার মতো আরো অনেকেই পরীক্ষা দিতে যাচ্ছে, চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে। এবং আপনি খেয়াল করলেন যে যারা যারা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছে এবং যারা বাসের সিটে বসে আছে, তাদের প্রায় সবার হাতেই কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট নিউজ, এই জাতীয় কিছু বই সবার হাতেই টুকটাক। এইসব বইতে আসলে কি থাকে? এইসব বইতে ম্যাক্সিমাম সময় সাম্প্রতিক বিষয়গুলি থাকে, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক বিশ্ব, এই ইনফরমেশন গুলো সাধারণত এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ বা এই ধরনের যে বইগুলো বাজারে পাওয়া যায় 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে, এই ধরনের বিষয়গুলো থাকে সাধারণত। বাট আমাদের যে অভিজ্ঞতা, আমাদের সেই অভিজ্ঞতা থেকে আমরা যতটুকু বলি, একজন চাকরি প্রার্থী সাম্প্রতিক ইনফরমেশন নিয়ে যতটা না সিরিয়াস থাকে, তার চাইতে যদি অল্প একটু সিরিয়াস হইতো অন্যান্য সাধারণ জ্ঞানে, অন্যান্য যে সাধারণ জ্ঞান যেগুলো চেঞ্জ হয় না কখনো, এই ধরনের সাধারণ জ্ঞানে যদি সিরিয়াস থাকতো, তাহলে সাধারণ জ্ঞানে মার্ক আরো ভালোভাবে তুলতে পারতো। আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী সাধারণ জ্ঞানে সাম্প্রতিকের চাইতে অন্যান্য যে সাধারণ জ্ঞানগুলো আছে যেগুলো চেঞ্জ হয় না, এই ধরনের সাধারণ জ্ঞানগুলো আসার ট্রেন্ড সবসময় বেশি যে কোনো ধরনের চাকরির পরীক্ষাতে। এখন কোনো না কোনো চাকরির পরীক্ষা, একটা দুটো চাকরির পরীক্ষাতে হয়তো কিছু সাধারণ জ্ঞান সাম্প্রতিক আসছে, সেটা বিষয় না। বাট ইন জেনারেল চাকরির পরীক্ষাতে সাম্প্রতিকের চাইতে
অন্যান্য সাধারণ জ্ঞানগুলো আসার ট্রেন্ড সবচেয়ে বেশি। সাম্প্রতিক আসে না তা না, আসে, বাট চাকরি প্রার্থীরা যেভাবে সাম্প্রতিকের পিছনে ছোটে, ঠিক ওইভাবে না ছুটে, মানে ছুটতে হবে, কিভাবে ছুটতে হবে সেটাও আমরা বলে দেবো। ছুটতে হবে সাম্প্রতিকের পিছনে, বাট কিভাবে ছুটতে হবে সেটাও আমাদের একটু জানতে হবে। সাম্প্রতিক থেকে কতটুকু প্রশ্ন আসে, সাম্প্রতিকের বাইরে অন্যান্য যে সাধারণ জ্ঞান আসে সেইখান থেকে কতটুকু প্রশ্ন আসে, এইগুলো যদি না জানি তাহলে হবে কি, অনেক পরিশ্রম করা হবে, অনেক কষ্ট করা হবে, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে রাতের পরে রাত জেগে অপ্রয়োজনীয় ইররিলেভেন্ট কিছু ইনফরমেশন, তথ্য আমরা মুখস্থ করা শুরু করব। যে জিনিসগুলো আমাদের জানার দরকার নাই, না জানলেও চলতো, সেই জিনিসগুলো আমরা পড়বো। এবং যেই জিনিসগুলো বেশি বেশি জানা দরকার এবং অনেক বেশি বেশি রিভাইজ দেওয়া দরকার, সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে স্কিপ করব এবং তার থেকে আস্তে আস্তে দূরে সরে যাব। এই কারণে আমাদের এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং আমি প্রতিদিনই ক্লাসের ভিতরে আহ কথায় কথায় যখন আসে, আমি প্রতিদিনই বলি সাধারণ জ্ঞান কিভাবে পড়তে হবে, এইভাবে পড়েন ওইভাবে পড়েন। আমি বলি যতটুকু আমার বলার দরকার আমি ততটুকু বলি, সাধারণ জ্ঞান এইভাবে পড়া উচিত এবং এইভাবে মাথায় রাখা উচিত। আপনাদেরকে আজকে শুরুতে একটা কথা বলে দিই। আহ আপনারা তো যারা ক্লাস করতেছেন, আমার ক্লাস করতেছেন, তারা একটা কাজ করবেন, আহ যদি সম্ভব হয়, এটা উপকার দিবে। কাজটা কি? কাজটা হইতেছে এই যে, আমার ক্লাস শেষ হওয়ার পরে তো আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হয় এই ক্লাসের, আবার একটা ভিডিও দিয়ে দেওয়া হয়। তো পিডিএফ নিয়ে কি করবেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে বলি, ভিডিও নিয়ে খুব বেশি মানে অস্থির হবেন না, বুঝছেন? ভিডিও নিয়ে খুব বেশি অস্থির হবেন না। হিউম্যান সাইকোলজি যেটা বলে, হিউম্যান সাইকোলজি বলে যে আমরা পড়ার চাইতে পড়া জমিয়ে রাখতে খুব বেশি পছন্দ করি। এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, আমার আপনার আমাদের ভিতরে সবারই, অনেকেরই। আমরা পড়ার চাইতে পড়া জমিয়ে রাখতে বেশি পছন্দ করি। যে কারণে কোনো একটা ক্লাস, হয়তো তার ভিডিওটা, আজকে আমার এই ক্লাসটা আপনি করছেন, করার পর আপনার মনে হলো যে আমি ওই জায়গাটা বুঝি না, ওই জায়গাটা বুঝবো, বোঝার জন্য আপনি ভিডিও কাছে শরণাপন্ন হইলেন। খেয়াল করেন, একটা ক্লাস করতে আপনার 1 ঘন্টা লাগতেছে, আপনি যদি আবার একই ভিডিও দেখেন আপনার সময় আরো বেশি লাগতেছে। এই কারণে বলি, যখন ক্লাসটা হবে তখন ক্লাসটা ভালো করে করা এবং একটা ভিডিও একবারই দেখা। একটা ভিডিও খুব বেশি সমস্যা না হলে দ্বিতীয়বার, সেকেন্ড টাইম আর না দেখা, তাতে করে সময় অনেক সেভ হবে। আর অধিকাংশ ক্ষেত্রে যে হয় কি, যারা আসলে ক্লাসগুলো মিস করে যান, যে পরবর্তীতে সময়ে ভিডিওগুলো দেখে নেব, আসলে খুব একটা হয়ে ওঠে না। মানে পরবর্তীতে ভিডিওর জায়গায় থাকে, আপনার রিসোর্স আপনার হাতেই থাকে, বাট সেগুলো খুব একটা দেখে ওঠা হয় না। অনেক সময় অনেক শিক্ষণীয়, চাকরির জন্য গুরুত্বপূর্ণ অনেক এরকম পোস্ট, ফেসবুক পোস্ট আমাদের নিউজ ফিডে আসে, আমরা কি করি, একটু সি মরে দিই। সি মরে দেওয়ার পরে অনেক দেখি যে অনেক লেখা, তারপরে কি করি, তারপরে প্রথম দুটো তিনটে লাইন পড়ি, তারপরে দেখি যে হ্যাঁ এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, তারপরে আমি কি করি, তারপরে আমি না পড়ে ওই জিনিসটা শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে রেখে দিই যে পরে পড়বো। এরকম পরে পড়বো, এই রকম করতে করতে যে আমার টাইম লাইনে কত রকমের জিনিস জমে আছে, এখন যদি আপনি সেগুলো জমা জিনিসগুলো পড়া শুরু করেন, তাহলে দেখবেন যে আপনি আর কোনো কিছুই পড়ে শেষ করতে পারতেছেন না। এই কারণে যখন যেটা সামনে আসবে চেষ্টা করবেন তখন ঠিক ওই মুহূর্তে ওই জিনিসটা কমপ্লিট করে রেখে দেওয়ার এবং রিভাইজ দিবেন। তাহলে দেখবেন যে একই ভিডিও বারবার দেখা লাগবে না, একই জিনিস বারবার দেখা লাগবে না। আবারও বলতেছি, অধিকাংশ মানুষই যেটা করে, অধিকাংশ মানুষ পড়া কমপ্লিট করার চাইতে পড়া জমিয়ে রাখতে বেশি পছন্দ করে, ভিডিও জমিয়ে রাখতে বেশি পছন্দ করে, পিডিএফ জমিয়ে রাখতে বেশি পছন্দ করে। না, আমার কাছে সব রিসোর্স আছে, আমার কাছে ওই পিডিএফ আছে, আমার কাছে ওই শিট আছে, সব আছে, এরকম মানুষ অনেক পাবেন। বাট পড়া কমপ্লিট করে রাখছে এরকম মানুষ খুব কম। তো যেটা করবেন, যেটা করার কথা বলতেছিলাম, পিডিএফ তো আপনারা পাবেন। পিডিএফ পাওয়ার পর যদি সম্ভব হয়, পিডিএফটা প্রিন্ট আউট দিবেন, একটা প্রিন্টেড কপি রাখবেন, হার্ড কপি রাখবেন। প্রিন্টেড কপি আপনার কাছে একটা ফাইলে রাখবেন। খেয়াল রাখবেন, যতগুলো পিডিএফ দেওয়া হবে সাধারণ জ্ঞানের, কোনো পিডিএফ যাতে মিসিং না হয় এবং একটা ফাইলের ভিতরে যাতে সকল পিডিএফ শিট থাকে। এবার আসেন, আমরা এই যে টপিকগুলো পড়াবো, টপিকগুলো পড়াইতে পড়াইতে দেখবেন যে অনেক কিছু আমরা জানতেছি। আপনার ভিতরে অনেক, পড়তে পড়তে দেখবেন একটা জিনিস পড়তেছেন প্যাচ লেগে যাচ্ছে, ঠিক আছে? ক্লাস যখন করতেছিলেন তখন ভালো করে বুঝতেছিলেন, বাট নিজে যখন পড়তে যাচ্ছেন তখন প্যাচ লেগে যাইতেছে। তখন এই জিনিসটা ওই পিডিএফ এর ভিতরে যেই প্রিন্ট আউট কপি, ওই প্রিন্ট আউট কপির ভিতরে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে ছোট করে ওর আশপাশে লিখে রাখবেন। বা এরকম যদি হয়, আলাদা কোনো কাগজ ওর সাথে অ্যাটাচ করা লাগতেছে স্টেপলার দিয়ে মেরে, যে আমি এটা বুঝতেছি না, আমি এই জায়গায় আলাদা একটা কাগজ মেরে রাখলাম, যদি এরকম হয় তাও ওইটা করে রাখবেন। খেয়াল রাখবেন, পরীক্ষার আগে আপনার পিডিএফ গুলো যাতে এলোমেলো না থাকে, একটা আরেক জায়গায়, আরেকটা আরেক জায়গায়, একটা বিছনার তলায়, একটা বালিশের তলায়, একটা ডাইনিং টেবিলে, এরকম যেন না হয়। সবগুলো যাতে একটা জায়গায় থাকে। আমরা এরকম দেখছি যে অনেক পড়াশোনা করছে সারা বছর ধরে, বাট পরীক্ষার আগে 1 দিন বা 2 দিন আগে দেখি কি তার
সকল কাগজপত্র, সকল যে শিট আছে, শিটপত্র আছে, বই খাতা আছে, সব এলোমেলো। এখন পরীক্ষার আগের দিন রাতে এবং পরীক্ষার দিন সকালের যে রিভাইজ, এই জিনিসটা খুব খুব গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি। এবং পরীক্ষার আগের দিন রাতে এবং পরীক্ষার দিন সকালবেলা যে রিভাইজটা দেওয়া হয়, এটা এত ইফেক্টিভ, যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তারা জানে এবং তারা এই জিনিসগুলো মিস করে না। তো পরীক্ষার আগের দিন রাত এবং পরীক্ষার দিন সকালে এই সময়টা আসলে খুব অল্প। এই সময় যদি আপনি রিভাইজ দেওয়ার চাইতে শীট খুঁজতে ব্যস্ত থাকেন, বালিশের তলা থেকে একটা বেরোইতেছে, জুতোর তলা থেকে একটা বেরোইতেছে, এইরকম যদি হয় তাহলে কিন্তু আসলে মুশকিল। এই কারণে আমরা সবসময় বলি, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সকল পিডিএফ একটা জায়গায় রাখবেন, একটা ফাইলের ভিতরে রাখবেন। যদি এক্সট্রা করে কোনো কিছু ইনফরমেশন লাগেও, সেইটাও ওই ফাইলের ভিতরে স্ট্যাপলার করে রাখবেন, যেন আমার এই ফাইলের বাইরে সাধারণ জ্ঞানের আর কোনো ফাইল নাই, যা আছে সবের ভিতরেই আছে। ওকে, আসেন আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি। দেখেন, এটা হইতেছে আমাদের বাংলাদেশের ম্যাপ। আমরা সবাই জানি। এখন ম্যাপ জিনিসটা আসলে কি, যদি পারেন, যদি সম্ভব হয়, আশেপাশের কোনো লাইব্রেরি থেকে একটা ম্যাপ কিনে নেবেন, বাংলাদেশের ম্যাপ এবং ইন্টারন্যাশনাল ম্যাপ। বাংলাদেশের ম্যাপ তো লাগবেই, ইন্টারন্যাশনাল ম্যাপ হইলেও খুব ভালো হয়। যারা চাকরি প্রার্থী যারা যারা আছে, আমি যতগুলো সেশনে ক্লাস নিয়েছি সবাইকে বলছি যে ম্যাপগুলো সংগ্রহ করে রাখতে। বাংলাদেশের ম্যাপ আর আন্তর্জাতিক ম্যাপ, এই দুইটা ম্যাপ সর্বসাকুল্যে কত নেবে, 120 টাকা মতো নিতে পারে দুটো মিলে, বা 140 টাকা বা 150 টাকায় নিল, এরকম দুটো মিলে। তো ওই 70-75 টাকা মতো দাম হতে পারে আর কি। তো দুটো ম্যাপ সংগ্রহ করবেন, সংগ্রহ করে রাখবেন। তো ম্যাপ আসলে কিভাবে বুঝতে হয়, ম্যাপ আসলে আমরা কিভাবে বুঝি, বাংলাদেশের উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, দক্ষিণ পশ্চিম কোনটা, উত্তর পশ্চিম কোনটা, উত্তর পূর্বাঞ্চল কোনটা, এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে বুঝবো, এই ম্যাপ দেখে আসলে আমরা বুঝতে পারবো। আপনি যেই জেলায় বসবাস করেন, আপনাকে যদি বলা হয় আপনার জেলা বাংলাদেশের কোন দিকে অবস্থিত, আপনি আসলে পারবেন কিনা? এই জিনিসটা আসলে আমাদের পারা উচিত এবং এই জিনিসটা দেখা উচিত, এবং এই জায়গা থেকে আমাদের অনেক ইনফরমেশন আসে। তো আসেন আমরা একটু দেখি বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, যে কোনো ম্যাপ, যে কোনো ম্যাপের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিভাবে ঠিক করতে হয়, আমরা আসলে কিভাবে বুঝবো যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই জিনিসগুলো কিভাবে আসলে ঠিক করতে হয়। ধরেন আপনার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ জেলার ম্যাপ দেওয়া হলো আপনার আপনার কাছে, যেই হলো ময়মনসিংহ জেলার ম্যাপ, এবার খুঁজে বের করো উত্তর কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, পূর্ব কোনটা, এটা খুঁজে বের করো। কিভাবে করব? ময়মনসিংহের ম্যাপ হোক, চট্টগ্রামের ম্যাপ হোক, বাংলাদেশের ম্যাপ হোক, সারা পৃথিবীর ম্যাপ হোক, নিয়ম সব ক্ষেত্রে একই। ম্যাপটা নিবেন, ম্যাপটা নিয়ে টেবিলের পরে পাতবেন বা যে কোনো একটা জায়গায় পাতবেন। এই যে ম্যাপ, দেখেন এই ম্যাপটা আমি নিলাম। ম্যাপটা নিয়ে মনে মনে পারেন বা যেভাবেই পারেন, ম্যাপের মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিবেন, মনে মনে হোক বা যেভাবেই হোক। ধরেন আমি এই যে ম্যাপের মাঝ বরাবর এখান থেকে দাগ দিয়ে দিলাম। যে কোনো ম্যাপ, আপনার জেলার ম্যাপ হোক, পৃথিবীর ম্যাপ হোক, বাংলাদেশের ম্যাপ হোক, যে কোনো দেশের ম্যাপ হোক, ম্যাপ হাতে পাওয়া মাত্রই ম্যাপের মাঝখান থেকে মনে মনে হোক বা কলম দিয়ে হোক বা পেন্সিল দিয়ে হোক, মাঝখান থেকে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নেবেন। ওকে, এই যে দাগের উপরের যে অংশটা, এই দাগের উপরের অংশটা যদি আমি একটু দেখি, টেক্সট নিতে পারছি না, যাই হোক। এই যে উপরের যে অংশটা, টোটাল এই যে বক্সটা, টোটাল বক্স উপরে যাই থাকুক না কেন, খেয়াল করবেন উপরের অংশটা মাঝামাঝি, এই যে মাঝ বরাবর একটা দাগ দিলাম, মাঝ বরাবর দাগ দিয়ে উপরের যে অংশটা আসবে, সেই অংশটাও সব সময় উপরের অংশটা হবে উত্তর। উত্তর দেখেন, এই পাশে উত্তর, এই পাশে উত্তর। তাহলে আমরা বলতে পারি আমাদের বাংলাদেশের যে ম্যাপ, এই ম্যাপের উত্তর সাইড বা বাংলাদেশের উত্তর অঞ্চল কোনটা, এই যে মাঝ বরাবর একটা দাগ দিব, মাঝ বরাবর একটা দাগ দিয়ে বলবো যে এই উপরের অংশটা উত্তর দিক, বাংলাদেশের উত্তর দিক। একইভাবে আমি যদি এখানে আরো একটা দাগ টানি, ঠিক এই যে মাঝখানের দাগের ঠিক নিচে,
ধরেন এই যে দাগটা টানলাম হলুদ অংশ, এই অঞ্চলটা হবে দক্ষিণ পাশ, দক্ষিণ। তাইলে আমরা বুঝলাম যে বাংলাদেশের উত্তর সাইড কোনটা, দক্ষিণ সাইড কোনটা। এখন যদি আপনার জেলাকে আইডেন্টিফাই করে দিয়ে বলে যে আপনার জেলা অমুক জেলা, আপনার জেলা আসলে বাংলাদেশের কোন দিকে অবস্থিত, আপনি খুব ভালোভাবে উত্তর করতে পারবেন যে আমার জেলা বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত বা উত্তর দিকে অবস্থিত, বা আমার জেলা বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। তাইলে প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ কি ছিল? যে ম্যাপ পাবো, ম্যাপ পাওয়ার সাথে সাথে ম্যাপটাকে মাঝ বরাবর একটা দাগ দেবো, এই যে নীল রঙের দাগ দেখতেছেন, দাগ দিয়ে দুই ভাগ করে ফেলবো মনে মনে বা হাতে কলমে। দিয়ে উপরের অংশ সবসময় উত্তর, নিচের অংশ সবসময় দক্ষিণ। যে কোনো ম্যাপ, পৃথিবীর ম্যাপ হোক, আমেরিকার ম্যাপ হোক, আপনার জেলার ম্যাপ হোক, যা ম্যাপ হয় হোক। এবার কি করবেন? এবার আর একটা দাগ দিবেন, মনে মনে হোক বা হাতে কলমে পেন্সিল দিয়ে হোক, এই উপর থেকে নিচে মাঝ বরাবর একটা দাগ দিবেন। এই যে ধরেন এই যে এইটা একটা দাগ দিলেন। এইবার এই যে দাগ, এই দাগের ঠিক বাম পাশে যা যা আছে, মানে এই অংশটা, এই অংশ যা যা আছে, এই অংশ টোটালটা এই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত পশ্চিম, এবং দাগের ঠিক এই পাশে এই মাথা থেকে এই মাথা নিয়ে পূর্ব। খেয়াল করেন, এই মাথা থেকে নিয়ে শুরু করে এই যে দাগের ঠিক এই পাশটা, আমার কার্সার যে দেখা যাচ্ছে, এই মাথাটা পশ্চিম, আর দাগের ঠিক এই পাশটা, এই মাথাটা হবে পূর্ব। তাহলে আমি যদি এবার একটু লিখে ফেলি, দাগের এই পাশটা হবে পশ্চিম, তাহলে লিখি পশ্চিম, পশ্চিম। তো দাগের এই মাথা থেকে নিয়ে এই পাশে যদি এই পাশটা টোটালটা যদি পশ্চিম হয়, তাহলে দাগের ঠিক এই পাশটা কি হবে? টোটালটা হবে পূর্ব। লিখে ফেলি তাহলে টোটালটা পূর্ব। এই দেখেন, এই মোটামুটি আমাদের ম্যাপ। যে কোনো ম্যাপ নেন না কেন, যে কোনো ম্যাপ নেন না কেন, আপনি এইভাবে করবেন। এখন বলেন বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল এইটা, উত্তর পূর্ব অঞ্চল এইটা, দক্ষিণ পূর্ব অঞ্চল এইটা, এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল এইটা। এখন আপনার বাড়ি কোথায়? অনেক সময় ভাইভাতে আপনার এই প্রশ্ন পাবেন কিন্তু, যে ভাইভা বোর্ডে গেছেন, জাস্ট একটা কি বলা যায়, মানে আইকিউ টাইপ প্রশ্ন করে বসলো যে আপনার জেলা বাংলাদেশের কোন অঞ্চলে, দিক অনুযায়ী। দিক অনুযায়ী কোনটা? আপনারা এবার আপনাদের জেলাগুলো খুঁজে বের করবেন, জেলাগুলো খুঁজে বের করে দেখবেন যে কোন বক্সের ভিতরে আপনার এটা পড়ছে। এখানে চারটা বক্স, 1, 2, 3, 4, উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব। এই হচ্ছে ম্যাপ। আমরা যখন দিক বুঝবো, দিক বোঝার হচ্ছে এটাই আমাদের সিস্টেম। আমরা যখন দিক বুঝবো, ওকে, আমরা এবার এই জিনিসটা একটু মুছে দিই, ঠিক আছে? টোটাল জিনিসটা আমরা একটু মুছে দিব। ধরেন আমি এই যে বাংলাদেশ, না বাংলাদেশের আশেপাশে কিচ্ছু নাই, আমি কি করলাম, আমার মনে হলো যে আমি এখানে একটা ছবি আঁকবো। আঁকি, ছবি আঁকি। ধরেন এখানে একটা ছবি আঁকলাম, আবার এখানেও একটা ছবির মতো আঁকলাম। জাস্ট মানে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? তো বাংলাদেশের আশেপাশে যে কিছু নাই, আমরা যেটা দেখতেছি সব সাদা, জিনিসটা আসলে এরকম না। বাংলাদেশের আশেপাশে সব সাদা না। বাংলাদেশের আশেপাশে যে সাদা অংশটুকু দেখতেছেন, সবগুলোই সাদা অংশ, যা যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ভারত। তো কাজেই এখানে যে সাদা অংশগুলো, মনে মনে কল্পনা করবেন, এই সাদা অংশগুলো সবই ভারত। এই যে এই পাশটা ভারত, এই মাঝখানে ভারত, এইখানে ভারত, এইখানে ভারত, সবই ভারত। ঠিক আছে? তাহলে এই যে দুটো মেঘের মতো জিনিস আঁকাইলাম, এই জিনিসটা আসলে কি? একটু দেখা যাক এটা। দুটো দেশ।
তো ওটা ছোট করতে হবে। ধরেন এরকমই ছোট বড় যা হয় হোক, আমরা বোঝার জন্য একটু ছবিটা আঁকছি। মানে খুব পারফেকশন কোনো কিছু না, জাস্ট বোঝার জন্য আর কি। তো বাংলাদেশের এই পাশে আছে দুইটা দেশ। এখন আমরা যদি বলি বাংলাদেশের উত্তরে কোন কোন দেশ অবস্থিত, আপনারা কিন্তু এখন খুব ইজিলি বলতে পারবেন বাংলাদেশের উত্তর সাইডে কোন দুটো দেশ অবস্থিত, নেপাল এবং ভুটান। কারণ কি, আমরা যে মাঝখান থেকে দাগ দিছিলাম, এবং আমরা জানি মাঝখানের দাগ দেওয়ার ঠিক উপরের অংশটা নেপাল এবং ভুটান। ওকে, আমরা জেনে গেছি। তার মানে আমরা জানি বাংলাদেশের ঠিক উত্তরের দিকে আরো দুটো দেশ আছে, নেপাল এবং ভুটান। খেয়াল রাখেন, এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। আমি বললাম সাদা অংশ যা যা আছে সবই ভারত। তাহলে এই যে নেপাল এবং বাংলাদেশ, এই যে নেপাল নীল অংশ এবং এই যে বাংলাদেশ সবুজ অংশ, নেপাল এবং বাংলাদেশের মাঝখানে যে ফাঁকা জায়গা, এইটাও ভারত। এই যে ভুটান নীল অংশ এবং এই যে বাংলাদেশ সবুজ অংশ, ভুটান এবং বাংলাদেশের মাঝখানে যে সাদা অংশ, ওইটাও ভারত। এবার আসলে আমরা একটু সীমানা নিয়ে আলোচনা করি। তাহলে আমরা তো মোটামুটি এইটুকু জানলাম যে বাংলাদেশের চারপাশে, প্রায় চারপাশেই বলা যায়, এই পাশে তো এমনি পানি টানি, আহ বাংলাদেশের ব্যাপক অংশ জুড়ে বাংলাদেশের সীমানা ঘেঁষে যে দেশটা আছে সেই দেশটার নাম ভারত। আমরা একটু ছবি আঁকি, ছবি আঁকলে আমরা একটু বিস্তারিত দেখতে পারবো। দেখেন, আমরা যদি এই জায়গা থেকে যাওয়া শুরু করি, এই যে এই জায়গা থেকে, আচ্ছা আমি এই জায়গা থেকে না যাই, এই জায়গা থেকে না গিয়ে আমি এই জায়গা থেকে যাওয়া শুরু করি। এই যে এই যে জায়গাটা আমি আঁকাইলাম, দেখেন এই যে লাল বর্ডার দিলাম, লাল বর্ডারের এই পাশেও সাদা দাগ, সাদা অংশ, এই পাশেও সাদা অংশ। তার মানে সাদা মানে যদি ইন্ডিয়া হয়, তার মানে এই পাশেও ইন্ডিয়া, এই পাশেও ইন্ডিয়া। তাহলে এই যে বাংলাদেশের সীমানা ঘেঁষে, টোটাল এই যে বাংলাদেশের সীমানা ঘেঁষে যে যে অংশটা, এই যে টোটাল যে অংশটা, এই অংশটা তাহলে ইন্ডিয়ার কোন অংশ? এই অংশটা পড়তেছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য। আমরা জানি এই অংশটা টোটাল, আমি মুছে দিলাম, ঠিক আছে, আবার এই অংশটা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য। তাহলে আমি যদি বলি যে বাংলাদেশের ঠিক পশ্চিম পাশে ভারতের কোন রাজ্য, একটু আগে তো দেখলেন পশ্চিম কোনটা বলে, পশ্চিম যে আমি এই যে উপর থেকে নিচে একটা দাগ দিব, এই যে এই পাশে যা যা আছে সব পশ্চিম, এই পাশে যা যা আছে সব পূর্ব, তাই না? তো আমি যদি বলি বাংলাদেশের ঠিক পশ্চিমে ইন্ডিয়ার কোন রাজ্য, বাংলাদেশের ঠিক পশ্চিমে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য। ওকে, ফাইন। এবার আমরা দেখি এই পাশে কি আছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখানে একটা মানে ব্যাপার আছে, অনেকে কিন্তু ভুল করে যে পশ্চিম সাইডে পশ্চিমবঙ্গ, পশ্চিম সাইডে পশ্চিমবঙ্গ না, কিন্তু খেয়াল করেন পশ্চিম দিকে দিয়ে যাইতে 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 উত্তরের দিকেও কিন্তু পশ্চিমবঙ্গ অনেকটা চলে আসছে উপরের সাইডে। উপরের সাইড মানে উত্তর বলছিলাম তো, পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমে না, উত্তর দিকেও কিছুটা আছে খানিকটা। আচ্ছা, উত্তর দিকে আর কি কি আছে দেখেন এইখানে, ছোট্ট করে যদি আমি বলি, এখানে যদি একটা দাগ দিই, এইখানে ভারতের আরেকটা রাজ্য এবং সেই রাজ্যের নাম কি? মেঘালয়। দেখেন আমরা এখানে লিখে রাখছি, এই যে এই যে দেখা যাচ্ছে, দেখেন মেঘালয়, মেঘালয় রাজ্যটা। তাহলে আমরা আরো একটা রাজ্য পাইলাম বাংলাদেশের। যদি বলি মেঘালয় রাজ্যটা বাংলাদেশের কোন সাইডে অবস্থিত, আপনারা তো এখন নিশ্চয়ই সবাই পারবেন মেঘালয় বাংলাদেশের কোন সাইডে অবস্থিত, উত্তর দিকে অবস্থিত মেঘালয়, তাই না? এরপর আরো একটা রাজ্য আছে, আমরা যদি এইখানে দেখি, এইখান থেকে যদি আঁকাই, অনেকটা এরকম হবে ম্যাপটা, ঠিক আছে? টোটাল এইটা হচ্ছে আসাম রাজ্য। খেয়াল করেন এই যে এই জায়গা থেকে এইটুক ছিল ভিতরে মেঘালয় রাজ্য, আর এই যে টোটাল, এই যে টোটাল জিনিসটা, এই টোটালটা হইতেছে আসাম রাজ্য। তাহলে আমি যদি বলি বাংলাদেশের উত্তরে ভারতের কয়টা রাজ্য আছে, খেয়াল করেন প্রশ্নটা, বাংলাদেশের উত্তরে ভারতের কয়টা রাজ্য আছে? উত্তর সাইড মানে কোনটা? এই যে মাঝখান থেকে দাগ দিবেন, দাগ দিয়ে উপরের গুলোই তো উত্তর। তাহলে উত্তরে আছে কোনটা? এই একটা পশ্চিমবঙ্গ, এইটা একটা আসাম, এবং এইটা একটা মেঘালয়। উত্তর সাইডে কিন্তু আমার তিনটা ভারতীয় রাজ্য। এবার আমরা একটু দেখি, এই যে বাংলাদেশের এই যে পেটের মতো যে একটা অংশ, বা এই যে খাঁজ কাটা একটা কার্ভ দেখা যাচ্ছে, এই অংশটা তাহলে কি? এই যে এই অংশটা, এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা ভারতের আরেকটা রাজ্য, সেই রাজ্যের নাম ত্রিপুরা। সেই রাজ্যের নাম কি? ত্রিপুরা। এবং ত্রিপুরার পাশাপাশি যদি আমি এইখান থেকে দাগ দিই, দাগ টানি যদি, তাহলে এই যে দাগ পর্যন্ত, এই দাগ পর্যন্ত ভারতের আরেকটা রাজ্য, সেটা হচ্ছে মিজোরাম। খেয়াল করেন, আমি জুম করে দেখাচ্ছি,
এই যে মিজোরাম, মিজোরাম রাজ্য একটা, ত্রিপুরা রাজ্য একটা। আমরা যদি এখন বলি যে টোটাল বাংলাদেশের ম্যাপ জুড়ে, বাংলাদেশের বর্ডার ঘেঁটে, বাংলাদেশের তার বাবুটা কাটা পুরো ঘেঁষে আমাদের টোটাল, সিরিয়াস হচ্ছে 41টা। ডাক্তারদের আজকে শেষ হইতেই হবে 11টার ওই দিকে। আপনি কালকে আসিয়ে। আচ্ছা দা কিং একটু মিউট হয়ে যান। দা কিং, কিং নামে যে আছেন একটু মিউট হয়ে যান। ওকে, আমরা চেষ্টা করব ক্লাসে যোগদান করার পর চেষ্টা করব যে মিউট হয়ে যাইতে, ঠিক আছে? অডিও ভিডিও যা যা আছে সব আমরা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে ক্লাসের ভিতরে মনোযোগ দিব। ক্লাসের ভিতরে এরকম হুটহাট করে ইয়ে হইলে মুশকিল। যারা ক্লাস করতেছে তাদেরও সমস্যার কারণে চেষ্টা করবো যে অডিও ভিডিও গুলো অফ করে রাখতে। যাই হোক, কোথায় যেন ছিলাম। ও হ্যাঁ, যা বলছিলাম যে টোটাল বাংলাদেশের বর্ডার ঘেঁষে, বাংলাদেশের এই যে এইখান থেকে তো বর্ডার, এই যে বর্ডার গুলো যে একদম তার কাটা আছে, তার কাটা তো আর আমরা এখানে দেখতে পাইতেছি না। এই তার কাটা ঘেঁষে যে বর্ডার, এই তার কাটা ঘেঁষে টোটাল বাংলাদেশের বর্ডার ঘেঁষে ভারত নামক যে দেশ আছে, ভারত নামক দেশের কয়টা রাজ্য আছে? এটা একটা প্রশ্ন ছিল, এখানে আছে মেবি প্রশ্নটা। আহ, খুঁজে পাচ্ছি না, আছে কোথাও না কোথাও। বাংলাদেশের বর্ডার ঘেঁষে ভারতের টোটাল 5টা রাজ্য আছে। একটা হইতেছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে দেখেন মিজোরামের যে ম্যাপটা আমি আঁকলাম এইখানে এসে কিন্তু শেষ হয়ে গেছে। এই যে ভারতের মিজোরাম রাজ্য কিন্তু শেষ, খেয়াল করেন। তারপর একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নর পরে কি? এই পর্যন্ত ভারত, তীর চিহ্নের উপর পর্যন্ত, তীর চিহ্নের উপর পর্যন্ত যা আছে এই পর্যন্ত আমাদের সীমানার সাথে লাগোয়া ভারত। তীর চিহ্নের নিচে কি আছে? তীর চিহ্নের নিচে শুরু হইলো মায়ানমার। মায়ানমার নামক আরেকটা দেশ। আমি যদি এইখানে দাগ দিই, এইখানে একটা গুল্লার মতো যদি দিই, এইখানে মায়ানমারের একটা রাজ্য আছে। সেই রাজ্যের নাম, একটু ভুল হইলো, আপনাদের যে কি করে আমি আসলে ঠিক বুঝি না। আমরা জুমের মাধ্যমে ক্লাসটা নিই, এখন আবার 10 মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে যাবে। ওরা আহ, বারবার 10 মিনিট পরে ক্লাস শেষ হলে আবার নতুন করে আমাদের যুক্ত হইতে হবে, নতুন করে লিঙ্ক দিতে হবে, আবার টোটাল সিস্টেমটা নতুন করে করতে হবে, ক্লাসটা হ্যাম্পার হবে। জুমের সাবস্ক্রিপশন ওরা নেয়, এখন মনে হয় সাবস্ক্রিপশন দেয় নাই মেবি। এই কারণে 10 মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে যাবে। যাই হোক, শুনেন, যারা ক্লাস করতেছেন 10 মিনিট পর আমরা আবার নতুন করে একটা লিঙ্ক দিব, খুব দ্রুত দেবো, সাথে সাথে দিয়ে দিব, চেষ্টা করব। সাথে সাথে দেওয়ার পর আপনারা চেষ্টা করবেন যে সাথে সাথে লিঙ্কে ঢোকার। এবং আমি আজকে ওদেরকে বলবো যে এই বারবার ক্লাসের ভিতরে এরকম হ্যাম্পার হলে মুশকিল, ওরা যেন ইয়ে করে আর কি, ওই সাবস্ক্রিপশনটা নিয়ে নেয় জুম মিটিং এর। তাহলে আমাদের জন্য একটু মুশকিল, মানে সমস্যার ইয়ে হবে আর কি। যাই যাই হোক, আমরা যেখানে ছিলাম, ক্লাস শেষ হলে সবাই লিঙ্ক দেওয়ার পর সবাই ক্লাসে যুক্ত হয়ে যায়। এই যে এইখানে ভারত তো শেষ, তীর চিহ্নর এইখান থেকে মিয়ানমারের একটা রাজ্য, এই রাজ্যের নাম চীন। খেয়াল করেন, চীন, নট চায়না। শি জিনপিং বা কি কি যেন বলে, হ্যাঁ, তার যে চীন, চায়না, তার ওই চীন দেশ না কিন্তু, শি জিনপিং এর চীন না। এটা চায়না দেশ না, চীন দেশ না, এটা মায়ানমারের একটা রাজ্য, এবং মায়ানমারের এই রাজ্যের নামই হচ্ছে চীন। মায়ানমারের এই রাজ্যের নাম হচ্ছে চীন, এবং নিচে আরেকটা রাজ্য আছে মায়ানমারে, এটা হচ্ছে রাখাইন, ঠিক আছে? এটা দেখানো যাচ্ছে না, আমার এখানে তো স্লাইড শেষ। কল্পনা করে নেন এই পাশে একটা চীন এবং এই পাশে একটা রাখাইন, ঠিক আছে? এখন যদি আমরা বলি পশ্চিমবঙ্গ, জাস্ট একটু মনে রাখেন পশ্চিমবঙ্গের রাজধানী কি। পশ্চিমবঙ্গের রাজধানী আমরা জানি কলকাতা, তাই না? আসামের রাজধানী কি? দিজপুর। মেঘালয়ের রাজধানী কি? শিলং। মনে রাখার দরকার নাই, আসবে না আর কি। এবং ত্রিপুরার রাজধানী কি আমরা জানি? আগরতলা। এই আগরতলা নামটার সাথে আমরা সবাই পরিচিত। এবং মিজোরামের আইজল। এবং চীনের হাখা, এবং নিচে মায়ানমারের এই রাখাইনের সিত্তে। যাই হোক, এগুলো খুব একটা আসে না কোনটার কোন রাজধানী, জাস্ট বলার জন্য বললাম আর কি। তো আমরা যদি দেখি এই যে টোটাল বাংলাদেশের গা ঘেঁষে টোটাল 5টা রাজ্য আছে, খেয়াল করেন, টোটাল 5টা রাজ্য আছে, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এই যে টোটাল 5টা, এর ভিতরে 5টার ভিতর থেকে আমি একটা এখন কাইটে দিব।
কেটে দিলাম পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ কেটে দিলাম, থাকলো 4টা। এইবার এই পাশে আমার আরো 3টা আলাদা আলাদা রাজ্য আছে। একটা আছে অরুণাচল, একটা আছে নাগাল্যান্ড, আর একটা আছে মণিপুর, কোন একটা জায়গায়। 3টা। তাহলে আগে ছিল 5টা, 5টা থেকে একটা কেটে দিলাম মনে করার জন্য। পশ্চিমবঙ্গটা কেটে দিলাম, পশ্চিমবঙ্গ কেটে দিলে কোনটা থাকতেছে? আর থাকছে 4টা, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। তারপরে আরো 3টা নাম বলছি, এই একটা, এই একটা, এই একটা। তাহলে 4 আর 3 7। এই যে 7টা রাজ্য, এই 7টা রাজ্য ভারতের ঠিক পূর্ব পাশে, ঠিক আছে? ঠিক পূর্ব পাশে এই 7টা রাজ্য অনেকটা ভারতের থেকে বিচ্ছিন্ন। মানে আপনি যদি ভারতের থেকে এই 7টা রাজ্যে আসতে চান, তাহলে আপনাকে এই বাংলাদেশ ডিঙায় নিয়ে আসতে হবে। অনেকটা বিচ্ছিন্ন বলা যায়, মানে একেবারে বিচ্ছিন্ন না, মানে মূল ভারতের থেকে একটু আলাদা সাইডে। এই যে 7টা রাজ্য, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই যে এইগুলো, টোটাল এই 7টা রাজ্যকে আমরা বলি 7 সিস্টার্স। 7 সিস্টার্স বা 7 বোন। এই 7টা রাজ্যকে একসাথে বলা হয় 7 সিস্টার্স। খেয়াল করলে দেখবেন এই 7 সিস্টার্স নিয়ে কিন্তু অনেক আলোচনা হয় রাজনীতিতে, রাজনীতির ভিতরে অনেক আলোচনা হয়। এবং ভারত সবসময় চায় এই 7 সিস্টার্সে কিন্তু ভারত সরাসরি এসে ভারতের এই পাশে যে যেরকম জায়গা আছে সেই জায়গাতে ভারত যেমন করে কন্ট্রোল করতে পারে, ঠিক বাংলাদেশ পার হয়ে এসে, বাংলাদেশের ঘাড়ের উপর দিয়ে এসে, নেপাল এবং ভুটানের এই যে মাঝখান দিয়ে এসে এই 7 সিস্টার্সের এই 7টা রাজ্য ভারতের কন্ট্রোল করা একটু টাফ, কঠিন। এই কারণে এখানে কিন্তু অনেক ঝামেলাও হয়। এবং অনেক সময় এরকম আসছিল যে তারা অফার দিছিল যে আমরা ইয়ে করি, এই বাংলাদেশের ভিতর থেকে যাওয়া যায় কিনা, এই যে একদম এই এইখান থেকে আমরা সরাসরি যাওয়া যায় কিনা, এটা বাংলাদেশের মানুষজন তখন খুব একটা ভালোভাবে নেয় নাই। তো দেখেন এই যে টোটাল যদি আমি এই মাথা থেকে শুরু করি, এই যে বিন্দু থেকে যদি শুরু করি, এবং এই দিক দিয়ে যে যাইতে 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 যদি এই পাশ থেকে এসে যদি ঠিক এই তীর চিহ্ন পর্যন্ত যদি থামি, এই পর্যন্ত সবই ভারত। তাহলে এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে নিয়ে শুরু করে, এই জায়গা থেকে নিয়ে শুরু করে এই যে এই জায়গা পর্যন্ত আমি যদি হাঁটতে থাকি, কত কিলোমিটার হাঁটবো? দেখেন, 4156 কিলোমিটার। 4156 কিলোমিটার পর্যন্ত আমাকে হাঁটতে হবে। আমি যদি মনে করি যে আমি ঠিক এই সীমানা ধরে, তার কাটা ধরে হাঁটতে থাকবো, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে উপরের দিকে যাব, গিয়ে এই পর্যন্ত আসবো, যেখানে ভারত শেষ, এই পর্যন্ত আসবো, তাহলে আমার 4156 কিলোমিটার হাঁটতে হবে। তার মানে বাংলাদেশের সাথে ভারতের কাঁটাতারের বেড়া বা কাঁটাতারের সীমানা বা সীমান্ত 4156 কিলোমিটার। এবং আমি যদি মনে করি যে না, আমি এই পর্যন্ত আসলাম, এবার এইখান থেকে আমি হাঁটা শুরু করব, এই যে তীর চিহ্নের এখান থেকে হাঁটা শুরু করে আমি একদম শেষ পর্যন্ত আসবো, এই যে কক্সবাজার, এই এই পর্যন্ত আসবো, তাইলে আমার কত কিলোমিটার হাঁটতে হবে? 271 কিলোমিটার হাঁটতে হবে। মানে আমি হাঁটতে পারবো আর কি, হাঁটার মতো জায়গা আছে। তার মানে আমার স্থল সীমান্ত এই হচ্ছে ভারতের সাথে টোটাল এইটা, আর মায়ানমারের সাথে টোটাল এইটা, এই টোটাল এই দুইটা যদি যোগ দেন, তাহলে আমার টোটাল স্থল সীমান্ত বা টোটাল স্থল সীমানা আমি বের করতে পারবো। যাই হোক, এগুলো এখন আর আসে টাসে না, এগুলো আগে আসতো। আমরা এখানে কিছু ইনফরমেশন দেখি, যে ইনফরমেশন গুলো আমাদের জন্য পড়া দরকার। এখানে কিছু ইনফরমেশন আছে, যে ইনফরমেশন গুলো আমি বললাম, ওই ইনফরমেশন গুলোরই আসলে মানে লেখা আছে, এইগুলো আপনারা একটু দেখবেন তাহলে বুঝবেন। আর আশা করি ম্যাপ নিয়ে তো ইনশাল্লাহ আপনাদের আজকের পর থেকে আর সমস্যা থাকার কথা না। এখানে আবার কিছু ইনফরমেশন আমরা দিছি, এখান থেকে এই জিনিসটা একটু দেখবেন, দেখবেন না মানে পড়বেন, সরি। এবং এইটা বোঝা যাচ্ছে না, মনে হয় লাল কালি দিলাম, কালো কালি দিয়ে দিই। এই দুইটা। এবং আমরা যদি এই যে উপকূল রেখা ধরে হাঁটি, উপকূল রেখা কারে কয়? এই যে আপনি যদি এই যে এই দিক দিয়ে হাঁটা শুরু করেন, হাঁটতে পারবেন না, হাঁটার মতো জায়গা নাই, শুধু কক্সবাজারে গেলে হয়তো আপনি একটু হাঁটতে পারেন। উপকূল রেখা ধরে যদি আপনি হাঁটেন, তাহলে টোটাল এই 711 কিলোমিটার পর্যন্ত পাবেন। যাই হোক, বাংলাদেশের আয়তন আপনারা সবাই জানেন, 1,47,570 বর্গ কিলোমিটার পড়বেন। আর বাংলাদেশের এই যে অক্ষাংশগত বিস্তার, এই জিনিসগুলো আপাতত দরকার নাই। কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের ভৌগোলিকভাবে একটা গুরুত্বপূর্ণ রেখা।
বাংলাদেশের ঠিক মাঝ বরাবর গেছে, ঠিক আছে? আমি যদি বলি, এই যে এই জায়গাতে এই অঞ্চল দিয়ে, এই যে ঠিক এরকম একটা জায়গা দিয়ে একটা রেখা গেছে, এই রেখাটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। টোটাল এই রেখাটা আমাদের বাংলাদেশের 11টা জেলার পর দিয়ে গিয়েছে। টোটাল 11টা জেলার পর দিয়ে গেছে। আপাতত এটুকু মনে রাখেন, কর্কটক্রান্তি জেলা বাংলাদেশের টোটাল 11টা জেলা অতিক্রম করছে। এই যে জেলাগুলো পরে দাগ দিলাম, দেখবেন গুনে গুনে দেখবেন যে 11টা হবে। যদিও দাগটা আমার সমান সমান হয় নাই, উঁচু নিচু হয়েছে, 11টা নাও হইতে পারে। দেখেন এইখানে যা যা বলছি এখানে সবই আছে। এইখানে একটু খেয়াল করতে হবে, এই টেবিলটা একটু খেয়াল করলেন, এই টেবিলটা খুবই খেয়াল করার মতো বিষয়। আমরা যদি বলি বাংলাদেশের একদম উত্তরের জেলা কোনটা, আমরা যদি বলি বাংলাদেশের উত্তরের জেলা কোনটা, এটা পরীক্ষা আসছে কোনো না কোনো ইয়েতে, খেয়াল করবেন পাবেন। বাংলাদেশের একদম উত্তরের জেলা পঞ্চগড়, জেলা হিসেবে পঞ্চগড়। বাট এবার যদি বলি বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা কোনটা, উপজেলা বললে আপনাকে তেঁতুলিয়া বলতে হবে। এবং উপজেলার ভিতরেও আমি যদি একদম এক্সাক্ট জায়গা বলি, যে উপজেলা বললেও হবে না, এক্সাক্ট জায়গা বলি, উপজেলার কোন জায়গা, তো সেই জায়গাটা হচ্ছে বাংলা বান্ধা। এর আরেকটা নাম আছে জায়গিরচর। ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আহ আচ্ছা, এক কাজ করি আমি বরঞ্চ, 1 মিনিটও নাই, ঠিক আছে? আমি বরঞ্চ ক্লাসটা কাটি, কেটে দিয়ে আমি আবার একটা লিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে দিয়ে দিই। ক্লাস কাটলাম, আপনারা মানে জয়েন হয়ে নিন।